শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায়ের আজকের পঞ্চম লেকচার। আজকের এই লেকচারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিছু অঙ্ক আছে, আর বিশেষ করে বিভিন্ন বোর্ডে এমসিকিউ এর এখান থেকে একটা কমপক্ষে প্রশ্ন থাকেই। যাওয়া যাক, আমরা একটু আলোচনায় চলে যাই। আজকে আমরা পরিমাপ্য রাশির শুদ্ধতার মান নির্ণয় করব। পরিমাপ্য রাশি বলতে কি, এই যে আমরা কোনো কিছু মাপ ও যোগ করি, এটাকে আমি মাপলাম স্লাইড ক্লিপার দিয়ে, অথবা স্ক্রুগজ বা স্ক্রোমিটার দিয়ে মাপলাম, মাপার পর অথবা কোনো কিছু পরীক্ষা করলাম, পরীক্ষা করার পর মানটা কেমন আসলো, সেটা ভুল হলো না শুদ্ধ হলো, ভুল হলে কতটুকু ভুল হলো, সেই পরিমাণগুলো আমরা নির্ণয় করব। যেমন জি এর মান নির্ণয় করতে বলা হলো, কেউ পরিমাপ করলো 9.6, কেউ 9.7, কেউ 9.9, কিন্তু এর প্রকৃত মানটা হলো 9.8। তাহলে এই 9.8 থেকে কম বা বেশি কতটুকু হলো, এইটুকুই হলো ত্রুটি বা ভুল। তাহলে কতটুকু ভুল হলো বা শুদ্ধই বা কতটুকু হলো, সেইটুকুই আমরা নির্ণয় করব। এই জন্য আমাদের এই জিনিসগুলো জানা দরকার। আমরা যদি একটু খেয়াল করি, এই অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপের ক্ষেত্রে আমরা এইটুকু মুছে দিয়ে একটু সুন্দরভাবে লেখার চেষ্টা করি যে পরিমাপ্য রাশিগুলোর যেটা ত্রুটি, সেটাকে আমরা সাধারণত বলি পরম ত্রুটি। পরম ত্রুটি, পরম ত্রুটি, পরম ত্রুটি সমান হলো সঠিক মান আর বা প্রকৃত মান, সঠিক বা প্রকৃত মান বিয়োগ হলো প্রাপ্ত মান, এর অনুপাত, এর পার্থক্যটাই হলো কি হলো আমাদের পরম ত্রুটি। একটু উপরে লিখলে ভালো হতো। পরম ত্রুটি সমান তাহলে হলো কি সঠিক বা প্রকৃত মান এবং প্রাপ্ত মানের পার্থক্য। কিন্তু কোনটা বড় হবে সেটা আমাদের জানা নাই, এই জন্য মাইনাস চিহ্ন না দিয়ে আমরা একটা ডিফারেন্সের চিহ্ন দেব, অর্থাৎ অন্তর চিহ্ন বা ডিফারেন্স চিহ্ন। এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে যে পার্থক্য, অর্থাৎ তাহলে ডিফারেন্স চিহ্ন পার্থক্য। যদি পরম ত্রুটিকে আমরা ই বা ডেল এক্স দ্বারা প্রকাশ করি, আর সঠিক মানটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, আর প্রাপ্ত মানটাকে যদি আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি, তাহলে লিখতে পারি ই বা ডেল এক্স সমান লিখতে পারি এক্স ডিফারেন্স ওয়াই, অর্থাৎ পার্থক্য চিহ্ন। এটা হলো পরম ত্রুটি। এটাকে আমরা আবার বলতে পারি আপেক্ষিক ত্রুটি। কি আপেক্ষিক ত্রুটি? এই আপেক্ষিক ত্রুটি হলো আপেক্ষিক ত্রুটি সমান পরম ত্রুটি ভাগ হলো প্রকৃত মান। পরম ত্রুটি ভাগ হলো প্রকৃত মান। প্রকৃত মান, প্রকৃত বলতে বা সঠিক মান, প্রকৃত মান বা সঠিক মান। আমরা আপেক্ষিক ত্রুটিকে বিভিন্নভাবে লিখতে পারি, যেমন ডেল এক্স বা ছোট ডেল দ্বারা প্রকাশ করা হয়। এই ডেল এক্স সমান পরম ত্রুটিকে আমরা লিখছি কি এই যে ডেল এক্স, আর ভাগ হবে কি প্রকৃত মানকে এক্স দ্বারা প্রকাশ করে এটা। অথবা এটাকে এইভাবেও লিখতে পারি ডেল এক্স সমান এক্স ডিফারেন্স ওয়াই ভাগ হলো এক্স। তাহলে এটা হলো পরম ত্রুটি আর এটা হলো আপেক্ষিক ত্রুটি। আরেকটা জিনিস হলো শতকরা ত্রুটি বা শতকরা ত্রুটির হার। শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি সমান হলো আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি ইন্টু হলো 100%। কারণ শতকরা ত্রুটিকে 100% দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ এটা লেখা হয়। এটাকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি, আপেক্ষিক ত্রুটিকে ডেল এক্স দ্বারা প্রকাশ করি, ডেল এক্স, আর ডেল এক্স ভাগ ডেল এক্স শুধু, আর ইন্টু এটাকে দিতে পারি কি 100%, অথবা ডেল এক্স কে লিখতে পারি এক্স ডিফারেন্স ওয়াই ভাগ হলো এক্স ইন্টু হলো 100%।
এইভাবে আমরা লিখতে পারি। আমাদের এই তিনটা সংজ্ঞা, শতকরা ত্রুটি, তাহলে পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি আর শতকরা ত্রুটি, এই তিনটা সংজ্ঞা অবশ্যই খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে, তাহলে এখানকার জিনিসগুলো সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা হবে, নতুবা আমরা ভালো পারবো না। এবার তাহলে খেয়াল করে দেখি, এখানে অনেকগুলো ত্রুটি আছে, আমি একটু দ্রুত বলার চেষ্টা করব, তোমরা একটু খেয়াল করবে যে এই শতকরা ত্রুটিটা যদি 5% কম হয়, এই শতকরা ত্রুটি 5% এর কম হলে আমরা বলবো অধিকতর শুদ্ধ হয়েছে, অধিকতর শুদ্ধ, অর্থাৎ আমার পরীক্ষণটা তুমি যে প্রাপ্ত মানটা পাচ্ছি এটা খুব অধিকতর শুদ্ধ হয়েছে। যদি 25% কম হয় তাহলে মোটামুটি ধরা যায়, কিন্তু এর বেশি হলে ওটা তাহলে শুদ্ধ হয়নি, তোমাকে আরেকবার পরীক্ষণটা করতে হবে। এক কথায় আমরা বলতে পারি যে 5% কম হলে অধিকতর শুদ্ধ হয়েছে, 5% বেশি হলে ওটা ভালো শুদ্ধ হয়নি। তবে এটা যদি 25% কম হয় তাহলে এটাকে মোটামুটিভাবে ধরা যেতে পারে। যদি এর চেয়ে বেশি ত্রুটি হয় তাহলে তোমাদেরকে আরেকবার পরীক্ষণটা করে সঠিক মানটা বের করার চেষ্টা করতে হবে। আমরা এবার যদি বলি যে যান্ত্রিক ত্রুটি তো আমরা এর আগে একটু দেখছি, এবার যদি বলি গড় মান বা সঠিক মান কিভাবে পাওয়া যায় এগুলো একটু নির্ণয় করি। যে গড় মান আমি কিভাবে পাবো, গড় মানকে যদি আমি একটা কাজ করি, আমি মনে করলাম যে এরকম কতগুলো মান নিলাম, পাইলাম x1, x2, x3, এরকম করে xn পর্যন্ত, অর্থাৎ তোমাকে কয়েকটা পরীক্ষণ করতে বললো, একটা মান এটা পাইলে একবার, এটা পাইলে একবার, একবার এটা পাইলে অনেকগুলো মান পাইলাম, অর্থাৎ 5বার করলাম, 5বার 5টা আলাদা আলাদা একটা মান পাইলাম। আমাকে যদি গড় করতে বলি তাহলে গড় মান করবো কি, এই যে x কে উপরে বার চিহ্ন দিলাম, তাহলে কয়টা n সংখ্যক যদি হয় তাহলে x1, x2, x3 প্লাস xn, nটা সংখ্যাকে n দিয়ে ভাগ দিলাম, তাহলে গড় মান পাইলাম, এটাকে বলতে পারি আমরা গড় মান। আচ্ছা, এখন যদি বলি যে বিচ্যুতিটা কি, বিচ্যুতিকে ডি দ্বারা প্রকাশ করা হয়। বিচ্যুতি হলো কি, বিচ্যুতি হলো এই মান থেকে গড় মানটা কত কম বা বেশি হয়েছে, এটা হলো বিচ্যুতি। তাহলে x1 মান থেকে বিয়োগ দিলাম গড় মানটা, এটা আমরা পাবো একটা বিচ্যুতি মান পাবো। আচ্ছা, d1 দিলাম প্রথমটা কিছু, আমি যদি d2 বের করতে চাই বিচ্যুতি, তাহলে কি লিখবো, এবার x2 থেকে বিয়োগ করবো কি, ওই গড় মানটা বাদ দিলাম, এটা পাইলাম বিচ্যুতি। তাহলে এইভাবে আমরা সাধারণত বিচ্যুতি মানগুলা বের করব। অর্থাৎ গড় মান থেকে ওই মানগুলা কম বা বেশি কতটুকু হচ্ছে বিচ্যুতি, যেহেতু এটা কম বা বেশি কিছু হচ্ছে মাইনাস আসলেও সেটাকে আমরা কি ধরবো, প্লাস ধরে নিব, অর্থাৎ এর মানটা সবসময় আমরা মডুলাসে বের করব, এই জন্য এটাকে প্লাস ধরা হয়। আচ্ছা, যদি আমরা এবার বলি যে তাহলে গড় বিচ্যুতি কি, বিচ্যুতি পাইলাম, গড় বিচ্যুতি, তাহলে গড় বিচ্যুতিকে যদি আমি ডি দ্বারা প্রকাশ করি তাহলে কি গড় কতগুলো n সংখ্যক মানের আমরা কি বিচ্যুতি পাইছি, এরকম করতে করতে একটা ডি n পর্যন্ত আমরা বের করব। তাহলে গড় বিচ্যুতি সমান হলো, তাহলে d1 এর মানের গড় মানটা, অর্থাৎ মাইনাস মান আসলে নিব না মাইনাসটা, প্লাস হলো d2 প্লাস এরকম চলতে থাকবে dn পর্যন্ত মানগুলো, আর ভাগ দেব n দিয়ে, তাহলে হয়ে গেল কি গড় বিচ্যুতি। তারপরে আমাদের হলো যে প্রমাণ ত্রুটিটাকে, এই প্রমাণ ত্রুটি যদি আমরা বড় ডি সমান লিখি তাহলে রুট ওভার দিয়ে লিখবো কি, এই মানগুলোকে বর্গ করে, অর্থাৎ বর্গ করব, কিভাবে বর্গ করব, এই যে d1, তাহলে d1 এর মান স্কয়ার, d2 এর মান পরে স্কয়ার চলতে থাকবে, প্লাস dn এর মান পরে স্কয়ার ভাগ করুন n, এটাকে তাহলে কি, অর্থাৎ বিচ্যুতিগুলোকে বর্গ করে গড় করে রুট ওভার করলে প্রমাণ বিচ্যুতি পাওয়া যাবে। আরেকটা হলো সম্ভাব্য বিচ্যুতি বা সম্ভাব্য ত্রুটি, সম্ভাব্য ত্রুটিটাকে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয়। এই পি সমান হলো 2d রুট ওভার হলো নিচে হলো 3 রুট ওভার হলো n, এই সূত্রগুলো দিয়ে প্রকাশ করা যায়। একটু মনোযোগ দিয়ে করতে হবে, কতগুলো রাশি ছিল মান, ওই মানগুলোকে গড় করলাম, যত রাশি ততটা যোগ দিয়ে ভাগ করলাম, তত দিয়ে। বিচ্যুতি বলতে কি, প্রতিটি মানের সাথে গড় মানের পার্থক্যটাই হলো বিচ্যুতি। যদি গড় বিচ্যুতি বলি তাহলে এই বিচ্যুতিগুলোর যোগ
কি টোটাল যোগ করে যতটা সংখ্যা তত দিয়ে ভাগ দিব, তবে কোনো মাইনাস চিহ্ন নেওয়া যাবে না, এই জন্য মডুলাস নিব। প্রমাণ ত্রুটি বললে কি এই গড় অর্থাৎ বিচ্যুতিগুলার বর্গের গড়কে রুট ওভার করলে পাবো আমরা প্রমাণ বিচ্যুতি। আর সম্ভাব্য ত্রুটি হলো কি এই 2 ইন্টু প্রমাণ বিচ্যুতি ভাগ 3 রুট ওভার n, n হলো মোট যতটা সংখ্যা, এই মানটা হলো সম্ভাব্য বিচ্যুতি। আমরা এটার পর ভিত্তি করে তোমরা যদি আক্তার হোসেনের বইটা দেখো বা অন্য বই যেটাই দেখো, আক্তার হোসেনের বইটাতে অঙ্কটা দেওয়া আছে সুন্দরভাবে, একটা অঙ্ক এই সব সূত্রগুলো মিলে একটা অঙ্ক করা যায় সুন্দরভাবে। তোমরা অঙ্কটা করলেই হয়তো প্র্যাকটিস হয়ে যাবে সুন্দরভাবে। আমি এবার আরেকটু অগ্রসর হতে চাচ্ছি, তোমরা এটা একটু দেখে নিতে পারো। আমি এবার এরপরে লিখব পরিমাপের শুদ্ধ মাত্রা, যেটা নির্ণয় করতে চাচ্ছিলাম সেটাতে আমরা এখন চলে যাব। খুব গুরুত্বপূর্ণ অংশটুকু তোমরা একটু দেখো। পরিমাপের শুদ্ধ মাত্রা আছে, পরিমাপের শুদ্ধ মাত্রা, পরিমাপ রাশির শুদ্ধতার মান বা পরিমাপের শুদ্ধ মাত্রা, এটা আমরা এখন নির্ণয় করব। কিভাবে নির্ণয় করি তোমরা একটু খেয়াল করলে একটু ভালো বুঝতে পারবে। দেখো, পরিমাপ করব কোনো একটা রাশি, মনে করলাম ধরি একটি ভৌত রাশি আমরা ধরলাম x। এই xটা কিছু কিছু রাশির উপর নির্ভর করে, ধরে নিলাম রাশিটা কি xটা, এই x সমান a পাওয়ার m n, a পাওয়ার m ধরলাম, b পাওয়ার n আর c পাওয়ার n, এরকম থাকে। অথবা এটাকে আমি এভাবে লিখতে পারতাম a পাওয়ার m b পাওয়ার n c পাওয়ার, তাহলে কি এটা কি p হল, তাহলে মাইনাস p লিখব। অর্থাৎ এরকমও থাকতে পারে, অথবা প্লাসও শুধু থাকতে পারে। অর্থাৎ যেভাবেই থাকুক এই x একটা রাশি যা এই অনুসারে লেখা যায়। আমরা এখন করব কি এই রাশিটার শুদ্ধ মাত্রা নির্ণয় করব বা শতকরা রূপ বের করব। তাহলে শতকরা রূপ ত্রুটি যদি আমি বের করি, মোট কতটুকু ভুল হলো এই রাশিটা, এটা পরিমাপ করছি, পরিমাপ করার পর x এর মান এগুলা রাশির উপর নির্ভর করে, তো পরিমাপ যে করলাম এই x এর মানটা কতটুকু ভুল হলো, শতকরা কতটুকু ভুল হলো, যদি এটুকু আমরা নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করব। তাহলে আমাকে দেখতে হবে যে এ রাশির সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটি বা পরম ত্রুটি কত। যেমন যদি আমি বলি x রাশি, তাহলে x এর সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটি, অর্থাৎ আমরা যেটাকে বলি পরম ত্রুটি যেটাকে বলি ওইটাই মূলত। তো এটা কতটুকু হলো, সম্ভাব্য ত্রুটি কত, ধরে নিলাম এটা হলো ডেল এক্স, কারণ পরম ত্রুটিকে আমরা ডেল এক্স দ্বারা প্রকাশ করি। তাহলে ধরি এক্স এর সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটি বা পরম ত্রুটি হলো ডেল এক্স। তাহলে যদি আমি বলি এ এর সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটি হবে কি ডেল এ, যদি বলি বি এর সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটি তাহলে হলো ডেল বি, যদি বলি সি এর সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটি এটা হলো ডেল সি ধরলাম। আচ্ছা, এইগুলার ত্রুটি হলো এটা। আচ্ছা, আমি যদি এবার বলি যে এক্স এর সম্ভাব্য আপেক্ষিক ত্রুটি কত, এই যে এক্স এর, তাহলে এক্স এর সম্ভাব্য আপেক্ষিক ত্রুটি এটা কি হবে। তাহলে আপেক্ষিক ত্রুটি আমি কিভাবে নির্ণয় করি, যে আপেক্ষিক ত্রুটি মানে কি এটা বা এটা মানে কি আপেক্ষিক ত্রুটি মানে ডেল এক্স মানে পরম ত্রুটি ভাগ হল প্রকৃত মান। তাহলে পরম ত্রুটি কত, তাহলে ধরলাম ডেল এক্স, এই যে সম্ভাব্য ত্রুটিটা হলো পরম ত্রুটি ডেল এক্স। তাহলে আপেক্ষিক ত্রুটি বের করবো যেহেতু আমি, তাহলে আপেক্ষিক ত্রুটি আমরা ডেল এক্স ভাগ হবে তাহলে কি এক্স, তাহলে আপেক্ষিক ত্রুটি সর্বোচ্চ, তাহলে আমি ম্যাক্সিমাম লিখে দিতে পারি। তাহলে এক্স এর সম্ভাব্য সর্বোচ্চ বলতে পারি, সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি, এটাকে যদি আমি সর্বোচ্চ লিখে দিই কোনো সমস্যা নেই, সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি কত হবে এটা। আচ্ছা, এটা যদি হয় তাহলে এটাকে আমি কি লিখবো, এই রাশিটাকে বা এটাকে, তাহলে এটাকে লিখবো এ, লিখবো কি ডেল এ ভাগ এ, ডেল এ ভাগ এ, তার আপেক্ষিক ত্রুটি হয়ে গেল। পাওয়ারটা ছিল এম, এই এমটাকে আনে দেবো সামনে, কেন আনবো এটা আমি ব্যাখ্যা দিচ্ছি, প্লাস দিলাম বি, তাহলে কি ডেল বি ভাগ কি হবে বি, এটা কি হলো তাহলে ডেল বি ভাগ বিটা কি হলো, তাহলে ওই যে আপেক্ষিক ত্রুটি, এই যে
ডেল এ ভাগ এর যদি আপেক্ষিক ত্রুটি হয় এক্স এর, তাহলে এ এর যদি ডেল এ ভাগ ডেল হয় তাহলে এর আপেক্ষিক ত্রুটি, ডেল বি ভাগ বি হলো কি বি এর আপেক্ষিক ত্রুটি, পাওয়ার ছিল এন, এনটাকে আমি সামনে আনলাম, যোগ সি, সিটার হবে কি তাহলে ডেল সি ভাগ সি, এটা হলো আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটিকে কি করলাম, পিটা এনে দিলাম সামনে, কিন্তু সামনে কোনো মাইনাস চিহ্ন দিলাম না। অর্থাৎ এই পরিমাপ্য রাশির যদি শুদ্ধতার মাত্রা নির্ণয় করতে চাই, শুদ্ধতার মান নির্ণয় করতে চাই, তাহলে হলো এরকম, এই রাশি যার আমরা শুদ্ধতার মান নির্ণয় করব, এটা যতগুলো রাশির উপর নির্ভর করবে ওর তো পাওয়ার বা ঘাতগুলো আছে, তাহলে ওর আপেক্ষিক ত্রুটি বের করে পাওয়ার বা ঘাতগুলা গুণ করে যদি যোগ করি, তাহলে ওই রাশিটার সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি অর্থাৎ আপেক্ষিক ত্রুটি নির্ণয় হয়ে যাবে। এখানে পাওয়ার বা ঘাতগুলো প্লাস বা মাইনাস যাই হোক, শুধু প্লাস ধরতে হবে। তাহলে আবারও বলি, এরকম হলো বিষয়টা যে কোনো একটি রাশির শুদ্ধতার মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে ওই রাশিটির আপেক্ষিক ত্রুটি, ওই রাশিটা যে রাশিগুলোর উপর নির্ভর করবে, প্রতিটি রাশির আপেক্ষিক ত্রুটির মানকে তাদের নিজ নিজ ঘাত সংখ্যা দিয়ে গুণ করে যোগ করলে আপেক্ষিক ত্রুটি পাওয়া যাবে। তাহলে এই জন্য প্রতিটি রাশির এর আপেক্ষিক ত্রুটি বের করলাম, ওর ঘাত দিয়ে গুণ করলাম, প্লাস চিহ্ন দিলাম, বি এর আপেক্ষিক ত্রুটি বের করলাম, ওর ঘাত দিয়ে গুণ করলাম, সি এর আপেক্ষিক ত্রুটি বের করলাম, ওর ঘাত দিয়ে গুণ করলাম। তবে প্লাস বা মাইনাস সব রাশিগুলো প্লাস নিতে হবে, কোনো মাইনাস চিহ্ন নেওয়া যাবে না। এইভাবে সাধারণত আপেক্ষিক ত্রুটি নির্ণয় করা হয়। আচ্ছা, এবার যদি বলে যে শতকরা ত্রুটি আমি কিভাবে নির্ণয় করব, শতকরা ত্রুটি, তাহলে শতকরা ত্রুটিকে আমরা কি করি, আপেক্ষিক ত্রুটিকে যদি আমরা কি করি 100 দিয়ে গুণ করি, তাহলে শতকরা ত্রুটি হয়ে যাবে। তাহলে এর শতকরা ত্রুটি আমরা কি করব, তাহলে এক্স এর সর্বোচ্চ সর্বোচ্চ সম্ভাব্য সম্ভাব্য শতকরা ত্রুটি, ত্রুটিটা হবে কি, তাহলে এই যে ডেল এক্স ভাগ নেব কি এক্স, এখানে কি করব 100 দিয়ে গুণ দেব, তাহলে এই 100% দিয়ে দিলাম গুণ করে, তাহলে কি শতকরা ত্রুটি হয়ে গেল। এদিকে এখন করব কি, তাহলে এখানেও ব্র্যাকেট দিয়ে শতকরা 100% দিয়ে গুণ দেব, ওই 100% যদি প্রত্যেকটার সাথে গুণ করে দিই, একবারে করি, তাহলে এম ইন্টু ডেল্টা এ ভাগ এ ইন্টু হলো 100%, যোগ এটার সাথে যদি করি, তাহলে ডেল্টা বি ভাগ বি ইন্টু হলো এন ইন্টু 100%, প্লাস ডেল্টা সি ভাগ সি, তাহলে পি ইন্টু ডেল্টা সি ভাগ সি ইন্টু হলো 100%। আমি কি বললাম, এদিকে 100% দিয়ে গুণ করলাম, এই রাশিটাকে আমি ইন্টু দিয়ে 100% গুণ করব, তাহলে উভয় পাশে শতকরা ত্রুটি বের হয়ে গেল। এই 100%টা প্রতিটার সাথে যদি গুণ করে দিই, এই যে হয়ে গেল শতকরা ত্রুটি। আমাকে এই অংশটুকু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, এই তিনটা সংখ্যা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, তারপর আমাকে এই সম্ভাব্য শতকরা ত্রুটির জিনিসটা। এখন এটুকু যদি আমি করি খুব সহজেই তাহলে এখানকার অঙ্কগুলো করতে পারবো এবং বুঝতে পারবো। আমি এই অংশটুকু একটু মুছে দিয়ে একটা অঙ্ক করব, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, আমি একটু মুছে দিয়ে অঙ্কটা করি, তাহলে আমাদের একটু ধারণা খুব সুন্দর হয়ে যাবে। ধারণাটা করতে হবে আমাকে। ধরে নিলাম একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা হলো আর ব্যাসার্ধের একটি গোলাকার বস্তুর আয়তন নির্ণয়ে ব্যাসার্ধের শতকরা ত্রুটি 2% হলে আয়তনের শতকরা ত্রুটি কত, ত্রুটি কত। আবার পড়ি অঙ্কটা, যে আর ব্যাসার্ধের একটি গোলাকার বস্তুর আয়তন নির্ণয়ে ব্যাসার্ধের শতকরা ত্রুটি 2% হলে আয়তনের শতকরা ত্রুটি কত হবে। আমি কিভাবে করব, তাহলে আমাকে আয়তনের ত্রুটি নির্ণয় করতে বলো, তাহলে আমি আয়তনের সূত্র কি জানি, আমরা জানি কি
আয়তন সমান হলো 4/3 পাই আর কিউব। তাহলে আমাকে আয়তনের শতকরা ত্রুটি নির্ণয় করতে বললো। তাহলে আয়তনে যদি আমি শতকরা ত্রুটি নির্ণয় করি তাহলে কি হবে? তাহলে আয়তনের শতকরা ত্রুটি নির্ণয় করলে কি আগে আমাকে আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। তাহলে ডেল্টা ভি ভাগ ভি লিখলে হবে কি আপেক্ষিক ত্রুটি হলো। আচ্ছা, আপেক্ষিক ত্রুটিকে যদি আমি 100 দিয়ে গুণ দিই তাহলে কি হবে? শতকরা ত্রুটি। তাহলে এই যে শতকরা ত্রুটি হয়ে গেল আমার। তাহলে আমি কার নির্ণয় করবো? আয়তনের শতকরা ত্রুটি এটা পাচ্ছি, এটা আমাকে বের করতে বলছি আয়তনের শতকরা ত্রুটি। আচ্ছা, আয়তনের শতকরা ত্রুটি এটা করলাম। তাহলে এবার আমি কোনো ব্যাসার্ধের পরিমাণটা দেওয়া আছে কিন্তু এখানে 4/3 পাই এটা হলো ধ্রুব সংখ্যা। আচ্ছা, আর এর যদি ত্রুটি 5% হয় তাহলে 5 দিয়ে এটাকে গুণ দিতে হবে। যদি এটা ত্রুটিটা বেশি হয় তাহলে এই ধ্রুব সংখ্যার সাথে গুণ থাকবে, অর্থাৎ ধ্রুব সংখ্যার কোনো মানের পরিবর্তন হবে না। সুতরাং তাহলে আমাকে আর এর ত্রুটিটা বের করলেই আয়তনের ত্রুটিটা বের হয়ে যাবে। আমাকে তাহলে কি করতে হবে? যে ধ্রুব সংখ্যাটা বাদ দিলাম, তাহলে আর এর আমাকে শতকরা ত্রুটি বের করতে হবে। আর এর শতকরা ত্রুটি কিভাবে বের করব? এই যে এই নিয়ম অনুসারে আমি এটা কি ছিল এখানে, এখানে ছিল এটা তুলে দিলাম। এক্স এর পর কি ছিল? এ পর পাওয়ার এম, বি পাওয়ার এন, আর নিচে ছিল সি পাওয়ার পি ছিল। অর্থাৎ তাহলে পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ারটা চলে আসে কি সামনে। তাহলে আর এর শতকরা ত্রুটি আগে আপেক্ষিক ত্রুটি বের করি, তাহলে ডেল আর ভাগ আর, এটা হলো আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি হলো পাওয়ারটা কি চলে আসে তাহলে সামনে চলে আসে। তাহলে এখানকার পাওয়ার কি ছিল? 3 ছিল, 3টা চলে আসলো সামনে। তাহলে আপেক্ষিক ত্রুটি হয়ে গেল। এটাকে যদি আমি গুণ করি কি দিয়ে? 100% দিয়ে, তাহলে শতকরা ত্রুটি বের হয়ে গেল। কিন্তু এখানে বলে দিছে যে আর এর শতকরা ত্রুটি হলো 2%। তাহলে কি বোঝাচ্ছে? আর এর শতকরা ত্রুটি 2% বলতে কি বোঝাচ্ছে? এই আপেক্ষিক ত্রুটিকে 100% দিয়ে গুণ দেওয়া মানে কি শতকরা ত্রুটি বের হয়ে গেল। তাহলে আপেক্ষিক ত্রুটি ডেল আর ভাগ আর হলো আপেক্ষিক ত্রুটি। যেমন ডেল, এটা আমি এটাকে এভাবে লিখতে পারতাম, এই যে এটাকে এভাবে যেমন লিখছিলাম এখানে ডেল এক্সটা, ডেল এক্স মানে কি? ডেল এক্স মানে কি? ডেল এক্স ভাগ এক্স। তাহলে ডেল এক্স ভাগ এক্স, ডেল এক্স ভাগ এক্স ইন্টু কি দিলাম? 100%। এটাকে আবার লিখতে পারি এক্স ডিফারেন্স ওয়াই ভাগ কি এক্স ইন্টু 100% দিয়েছিলাম, কারণ ডেল এক্স ভাগ এক্স কে আবার এটাও লেখা যায়। অর্থাৎ তাহলে আপেক্ষিক ত্রুটি হলো এটা, এটাকে ডেল এক্স ভাগ এক্স লিখতে পারি ইন্টু 100%। তাহলে ডেল আর ভাগ আর হলো আপেক্ষিক ত্রুটি। ডেল আর ভাগ আর যদি আপেক্ষিক ত্রুটি হয়, এটাকে 100% দিয়ে গুণ করলাম, তাহলে এটা শতকরা ত্রুটি হয়ে গেল। তাহলে আমার এখানে কি ছিল? 3 ইন্টু এই শতকরা ত্রুটি, এটুকু মানে কি শতকরা ত্রুটি কার? আর এর শতকরা ত্রুটি। আর আর এর শতকরা ত্রুটি ব্যাসার্ধের শতকরা ত্রুটি বলে দিচ্ছে যে 2%, তাহলে এই সম্পূর্ণটার মান হলো কি 2%। তাহলে অ্যান্সার হলো 6%। এটাই হলো তাহলে আয়তনের শতকরা ত্রুটি, যার মান হলো 6%। এইভাবে তাহলে আমাকে অঙ্কগুলো করতে হবে। তোমরা আরেকটা অঙ্ক হয়তো দেখতে পারো, এরকম কিছু কিছু অঙ্ক থাকতে পারে, যেমন গোলকের ব্যাসার্ধ পরিমাপে। এই অংশটুকু একটু দেখে নিবে, আমার মনে হয় এটা অঙ্ক যদি করো তাহলে একটু খুব বুঝতে পারবে। আমি আবার আরেকবার বলি, আর ব্যাসার্ধের একটি গোলকের বস্তুর আয়তন নির্ণয়ে ব্যাসার্ধের শতকরা ত্রুটি 2% হলো, তাহলে আয়তনের শতকরা ত্রুটি কত? আমি আয়তনের সূত্র জানি, ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। কোনো গোলকার বস্তুর আয়তনের সূত্র হলো এটা। তাহলে আয়তনের শতকরা ত্রুটি বের করতে বললো, তাহলে শতকরা ত্রুটি আমি কি পাবো? শতকরা ত্রুটি বলতে কি আমাকে আগে আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। আপেক্ষিক ত্রুটিকে যদি 100% দিয়ে গুণ দিই তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে আপেক্ষিক ত্রুটি হলো কি পরম ত্রুটি, ত্রুটি ভাগ হলো প্রকৃত মান। তাহলে এখানে আয়তনের ত্রুটি হলো কি তাহলে, বা আয়তনের মানটা হলো কি ডেল ভি ভাগ ভি, অর্থাৎ ডেল এক্স ভাগ এক্স হলো আপেক্ষিক ত্রুটি, ডেল ভি ভাগ ভি তাহলে হলো আপেক্ষিক ত্রুটি। আর আপেক্ষিক ত্রুটিকে যদি আমরা 100% দিয়ে গুণ করি তাহলে পাই শতকরা ত্রুটি। তাহলে আয়তনের আপেক্ষিক ত্রুটি হলো ডেল ভি ভাগ ভি, একে 100% দিয়ে গুণ করলে হয়ে গেল শতকরা ত্রুটি। এদিকে তো ধ্রুব সংখ্যাটা বাদ, আর এর আপেক্ষিক ত্রুটি হবে কি ডেল ভাগ আর ভাগ আর, একে 100% দিয়ে গুণ করলে হবে শতকরা ত্রুটি। তাহলে 3 ইন্টু এটা হলো শতকরা ত্রুটি, আর শতকরা ত্রুটির মানটা ব্যাসার্ধে বলে দিয়েছে 2%, তাহলে 2% বসাই দিলাম, পাই গেলাম। আমরা এরকম ভাবে তাহলে যদি এইবার এইভাবে বলা থাকে যে এইরকম কি, যে একটা ব্যাসার্ধের মান দেওয়া আছে কি, যেমন 2.5 প্লাস মাইনাস 0.2%, এরকম ভাবে দেওয়া আছে, বা 0 প্লাস মাইনাস 0.2, বা শুধু 2 দেওয়া আছে, শুধু 2, এই যে এইটুকু দেওয়া আছে আর এর মানটা। এখান থেকে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে ব্যাসার্ধের মান এটা ছিল, আর প্লাস মাইনাস ত্রুটি মানে কি
তুমি একটা ব্যাসার্ধ এর মাপতে চাচ্ছ ব্যাসার্ধটা, তো মাপলে কোনো সময় একটু বেশি হচ্ছে, কোনো সময় কম হচ্ছে। আমি যদি বলি 0.2% ত্রুটি হয়েছে, তাহলে আমি বুঝবো কি ত্রুটি মানে কি একটু বাড়ও যেতে পারে, একটু কমও যেতে পারে, এই জন্য +-2 দেওয়া হয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আর এর মানটা হলো কি 2.5, মিটার বললে মিটার, সেন্টিমিটার বললে সেন্টিমিটার। তাহলে এটা মানে কি, এটা হলো ত্রুটি, ওই যে শতকরা ত্রুটি ডেল্টা এক্স, এটা হলো ত্রুটি বা পরম ত্রুটি। তাহলে এখানে আমরা লিখবো কি ডেল্টা আর সমান হলো 0.2। আচ্ছা, আমি যদি বলি আর এর আপেক্ষিক ত্রুটি কত হবে, তাহলে আপেক্ষিক ত্রুটি মানে কি ডেল আর ভাগ আর, এটা হলো আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি। আচ্ছা, তোমাকে যদি বলি শতকরা ত্রুটি, তাহলে কি হবে, তাহলে আমি লিখবো ডেল আর ভাগ আর ইনটু যদি আমি কি করি 100% দিয়ে গুণ দিই, তাহলে এটা হয়ে গেল কি শতকরা ত্রুটি। এখন তুমি যদি মানটা বলি শতকরা ত্রুটি কি, আমরা এই শতকরা ত্রুটি এখন নির্ণয় করে নেব। তো এইভাবে তাহলে আমরা এই জিনিসগুলো করতে পারবো। যদি তোমাকে বলে এই আর এর মান এটা দেওয়া আছে, তোমাকে এর আয়তনের শতকরা ত্রুটি বের করো, তাহলে আয়তনের শতকরা ত্রুটি আমি কিভাবে বের করব, তাহলে আমি তো সূত্র ওই আগের মতো জানি, v সমান 4/3 পাই আর কিউব। আয়তনের শতকরা ত্রুটি মানে কি আপেক্ষিক ত্রুটি বের করলাম, এটাকে 100% দিয়ে গুণ করলাম, তাহলে শতকরা ত্রুটি হয়ে গেল। তাহলে এর শতকরা ত্রুটি কি করব, 3 ইনটু ডেল আর ভাগ আর আগের মতো, ইনটু দিলাম কি 100%, তাহলে হয়ে গেল কি শতকরা ত্রুটি। এই শতকরা ত্রুটির মানটা কি, এই যে আমরা যদি তাহলে ডেল আর ভাগ আর এটা বের করি, এই যে ডেল আর ভাগ আর, এখানে তাহলে ডেল আর কোনটা পাইলাম, এটা পাইলাম, তাহলে 3 ইনটু পাইলাম ডেল আর এর মান হলো 0.2 আর আর এর মান হলো কি 2.5 ইনটু দিলাম 100%, তাহলে আমার এখান থেকে বের হয়ে যাবে আয়তনের শতকরা ত্রুটি। এইভাবে তাহলে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। আমার আরেকটু আলোচনা আছে, আমি হয়তো শেষের দিকে চলে যাচ্ছি, একটু খেয়াল করে দেখবে অপর পৃষ্ঠায় আছে তাৎপর্যপূর্ণ অঙ্ক। তাৎপর্যপূর্ণ অঙ্ক, এই তাৎপর্যপূর্ণ অঙ্কটা কি, এইটুকু শেষ করেই হয়তো আজকে শেষ করা যাবে। আমরা একটু যদি খেয়াল করে দেখি তাৎপর্যপূর্ণ অঙ্ক, তাৎপর্যপূর্ণ অঙ্ক কি এটা আমাদের একটু জানা দরকার। আমি বলতে পারি একটি ভৌত রাশি পরিমাপকে প্রাপ্ত যতগুলো অঙ্ক বা সংখ্যা আমরা বিবেচনা করব সম্পূর্ণরূপে, সেগুলো হলো সাধারণত তাৎপর্যপূর্ণ অঙ্ক। যেমন আমরা বলি এর কিছু নিয়ম আছে তাৎপর্যপূর্ণ অঙ্ক, তাৎপর্যপূর্ণ অঙ্ক কোনগুলাতে বলি। এক নম্বর যদি আমি বলি যে অশূন্য শূন্য নয় এমন সকল অশূন্য সংখ্যাকে তাৎপর্যপূর্ণ সংখ্যা বলি। যেমন আমি 4 3 2 5, এগুলো অশূন্য সংখ্যা না, তাহলে এগুলো কি তাৎপর্যপূর্ণ অঙ্ক। কয়টা আছে এখানে, 4টি, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক হলো এখানে 4টি। আচ্ছা, আবার যদি বলি অশূন্য সংখ্যা, অশূন্য দুটি অঙ্কের মাঝে অবস্থিত যদি শূন্য সংখ্যাও থাকে, তাহলে সেগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা। যেমন 4 3 0 0 2 8, তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটা তাৎপর্যপূর্ণ সংখ্যা এদিকে এদিকেও আছে, অথবা এরকম হতে পারে 1 2 0 0 0 3, তাহলে দুই পাশে তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে, মধ্যখানে যদি শূন্য থাকে তাহলে ওগুলাও হলো তাৎপর্যপূর্ণ অঙ্ক। তাহলে এখানে কেমন হলো 6টি তাৎপর্যপূর্ণ অঙ্ক। এখানে কয়টা হবে, এখানে 6টি তাৎপর্যপূর্ণ অঙ্ক। আরো যদি আমরা এখানে এরকম দিয়ে দিই 0 0 5 দিলাম, তাহলে এখানে কি 3 3 6 7, এখানে 7টি তাৎপর্যপূর্ণ অঙ্ক। ও 8টা আছে, 8টা তাৎপর্যপূর্ণ অঙ্ক। আবার যদি এরকম হয় যে দুইটা তাৎপর্য এখানে আছে 0.000045, এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক কোনটা, তাহলে এখানে কি তাৎপর্যপূর্ণ অঙ্ক এই দুইটা, এই বামে যদি এরকম ভাবে থাকে তাহলে এগুলাকে ধরবো দুইটি তাৎপর্যপূর্ণ অঙ্ক। অর্থাৎ তাহলে অশূন্য সংখ্যাগুলোকে তাৎপর্যপূর্ণ সংখ্যা বলা হয়। তবে শূন্য সংখ্যার দুই প্রান্তে যদি তাৎপর্যপূর্ণ অঙ্ক থাকে, অর্থাৎ শূন্যর দুই প্রান্তে যদি অশূন্য সংখ্যা থাকে, তাহলে সবগুলাকে তাৎপর্যপূর্ণ অঙ্ক বলা হয়। যদি একদিকে থাকে আর এক পাশের দিকে না থাকে তাৎপর্যপূর্ণ অঙ্ক, তাহলে এগুলাকে তাৎপর্যপূর্ণ অঙ্ক বলবো না। তাহলে এই দুইটাই হবে এখানকার দুইটি তাৎপর্যপূর্ণ অঙ্ক। এরকম ভাবে যদি এই তাৎপর্য অঙ্কের আরো কয়েকটা এখানে বইয়ের নিয়ম আছে, নিয়মগুলো যদি পড়া যায় তাহলে এখান থেকে সাধারণত যে এমসিকিউ জাতীয় প্রশ্নগুলো আছে আমার মনে হয় এগুলো তোমরা পারবে। আর তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে এখানে যে এমসিকিউ গুলা এই প্রতি অরিজিনাল বইয়ের
এমসিকিউগুলো যে আছে, এই এমসিকিউগুলো যদি তুমি কভার করো, একটু প্র্যাকটিস করো, যেটা আটকে যাবে আবার অনুশীলনীতে একটু দেখো, তাহলে আমার মনে হয় সম্পূর্ণ অধ্যায়টা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়ে যাবে। এবং এইটুকু তোমাদের পাঠ করতে হবে, কারণ এখান থেকে 4-5 নাম্বার প্রতিবারেই থাকে। আশা করি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে, অধ্যায়টা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।